তো বন্ধুরা, আজ আমরা 6th সেমিস্টারের পেপার জিওগ্রাফিক্যাল থটের যে কন্ট্রিবিউশনের চ্যাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে আলেকজান্ডার ভন হামবোল্ট। ঠিক আছে, তো তার কি কন্ট্রিবিউশন ছিল, তিনি কে ছিলেন, তো সেই সম্পর্কে আজ আমরা জানবো। তো সবার প্রথমে বলে দিই, আলেকজান্ডার ভন হামবোল্ট ছিলেন একজন জার্মান ভূগোলবিদ এবং তাকে আবার ফাদার অফ মডার্ন জিওগ্রাফিও বলা হতো। তো সবার প্রথমে আমি যে পয়েন্টটা দিয়েছি সেটা হলো ডিউরেশন, অর্থাৎ তার সময়কাল, অর্থাৎ কত বছর থেকে কত বছর তিনি জন্ম মৃত্যু তিনি কোন সময়টা তিনি ছিলেন। তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি 1769, অর্থাৎ 1769 সালে তার জন্ম এবং 1859 সালে তার মৃত্যু। এটা হলো তার সময়কাল। ঠিক আছে, তো এবার আসি নেক্সট পয়েন্ট, কি বার্থ প্লেস, অর্থাৎ তার জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাশিয়ার এক অভিজাত বংশে, বার্লিনে, এবং তার পিতা ছিলেন একজন প্রাশিয়ার সৈন্য বিভাগের আধিকারিক। তো তারপরের পয়েন্ট হলো ট্রাভেল, অর্থাৎ কোথায় তিনি ভ্রমণ করেছিলেন, কোথায় কোথায় তিনি ভ্রমণ করেছিলেন, করে পর্যবেক্ষণ করেছেন এবং নানান বই লিখেছেন। তো তিনি প্রথম বিদেশ ভ্রমণ করেছিলেন 1790 সালে। তারপর তিনি হল্যান্ড, বেলজিয়াম, বাভেরিয়া, ইটালি, সুইজারল্যান্ড এইসব স্থানে তিনি পরে ভ্রমণ করেছেন। ঠিক আছে, তারপর কি তার ওয়ার্কস, অর্থাৎ কি কাজ করেছিলেন তিনি, কন্ট্রিবিউশন আলাদা, ওয়ার্কস আলাদা। ঠিক আছে, আর 1 নম্বর কাজ তিনি করেছিলেন আল্পস পর্বতের শিলার গঠন পর্যবেক্ষণ করেছিলেন। 2 নম্বর ক্যাসপিয়ান সাগরের উপকূলীয় নিম্নভূমি সমীক্ষা করেন। 3 নম্বর তিনি পর্যবেক্ষণ ক্ষেত্রে সমীক্ষা পদ্ধতির প্রথম উদ্ভাবন করেন, যেটা হয়তো কোনো ভূগোলবিদ আগে করে আসেনি, সেটা তিনি প্রথম শুরু করেন সমীক্ষা পদ্ধতি। ঠিক আছে, 4 নম্বর হলো ভূগোলকে তিনি প্রণালীবদ্ধ ভূগোলে পরিণত করেন। 5 নম্বর তিনি কি করেন, 5 নম্বর তিনি আন্দিজ পর্বতমালার উপর পর্যবেক্ষণ করেন, অর্থাৎ তিনি আন্দিজ পর্বতমালার পাদদেশ থেকে একদম শীর্ষদেশ অব্দি উঠেছিলেন এবং ওঠার সময় তিনি দেখেছিলেন যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু এবং উদ্ভিদ এবং মানুষেরও নানান গঠনের পরিবর্তন হচ্ছে, এইসব তিনি লক্ষ্য করেছিলেন 5 নম্বর। 6 নম্বরকে তিনি আমেরিকা যখন গেছিলেন তখন সেই আমেরিকার পার্বত্যভূমিকে উচ্চতা অনুযায়ী 3 ভাগে ভাগ করেছিলেন সর্বপ্রথম। তো 3 ভাগগুলো কি আমি লিখে দিচ্ছি এখানে, এবং কত থেকে কত মিটার। 1 নম্বর হলো লেস দ্যান 1200 মিটার, অর্থাৎ 1200 মিটারের কম, 1200 মিটারের কম উচ্চতা বিশিষ্ট স্থানটিকে তিনি বলেছিলেন উষ্ণভূমি। 2 নম্বর হলো 1200 থেকে 2500 মিটার, এই স্থানটিকে তিনি বলেছিলেন নাতিশীতোষ্ণ ভূমি। তারপর 3 নম্বর তিনি বলেছিলেন যেটা ছিল 2500 মিটারের বেশি, অর্থাৎ গ্রেটার দ্যান 2500 মিটার, এই স্থানটিকে তিনি বলেছিলেন শীতল ভূমি। তো উচ্চতার উপর ভিত্তি করে তিনি এই 3 ভাগে ভাগ করেছিলেন। তারপর কি আছে ইনস্ট্রুমেন্ট ইউজ, তিনি কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলেন। তিনি ভ্রমণকালে, অর্থাৎ যেখানে ভ্রমণ করতেন সাথে সাথে কিছু ইনস্ট্রুমেন্টও নিয়ে যেতেন, যাতে পর্যবেক্ষণ করতে পারে, সমীক্ষা করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো সেই ইনস্ট্রুমেন্টগুলো কী কী, তো সেই ইনস্ট্রুমেন্টগুলি হলো টেলিস্কোপ, সেক্সট্যান্ড, ব্যারোমিটার, ক্লাইনোমিটার। ঠিক আছে, তো আমরা আগেই পড়েছি এগুলো দিয়ে কী কী মাপা হয় না হয়। তো এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে তিনি নানান পর্যবেক্ষণ করেছেন, করার পর সেটাকে উপস্থাপন করেছেন নানান মানচিত্রের মাধ্যমেও, সেটা আমরা পরে জানছি। তারপর কি পাবলিশড বুকস, অর্থাৎ কী কী বই তিনি প্রকাশিত করেছেন। বলতে গেলে তিনি প্রধান একটি বই লিখেছেন, সেই বইটার নাম হলো কি কসমস। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কসমস। আমি বানানটাও লিখে দিচ্ছি এখানে, তো এটা আগে মুছে দিই, এটা আশা করি বুঝে গেছেন, COSMOS, এটা হলো তার বই কসমস। তো এই বইটাকে তিনি 5টি খণ্ডে ভাগ করেছেন, বা 5টি খণ্ডে প্রকাশিত করেছেন। বলতে গেলে ভাগ করাটা ভুল হবে, কারণ তিনি 5টা খণ্ডে প্রকাশিত করেছেন। তো ফার্স্ট খণ্ড তিনি প্রকাশ করেন 1845 সালে, দ্বিতীয় খণ্ড অর্থাৎ সেকেন্ড খণ্ড প্রকাশ করেন 1847 সালে, তৃতীয় খণ্ড তিনি প্রকাশ করেন 1850 সালে, ফোর্থ খণ্ড তিনি প্রকাশ করেন 1858 সালে, ফিফথ খণ্ড প্রকাশিত হয় 1862 সালে। ঠিক আছে, তো দেখুন এখান থেকে এতগুলো খণ্ডে তার বইটি প্রকাশিত হয়। তো এই সালগুলো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে কি লাস্ট যেটা আছে ফিফথ, সেটা কত সালে প্রকাশিত হয়েছে, 1862 সালে। কিন্তু আমরা জেনেছি যে তার মৃত্যু হয়েছে কত, 1859 সালে। তো তার মৃত্যুর ঠিক 2 বছর পর 1862 সালে এটা লাস্ট খণ্ড, অর্থাৎ 5ম খণ্ড প্রকাশিত হয়। ঠিক আছে, তো আরেকটা কথা কি, এই যে পুরো যে বইটা যে লিখেছে, এই বইটা তার লিখে যে প্রকাশিত হতে যে টোটাল সময় লেগেছিল সেটা হলো 18 বছর, যেটা একটা বড়ই লং পিরিয়ড। ঠিক আছে, তো এই গেল হামবোল্টের বইয়ের ব্যাপারে, অর্থাৎ পাবলিশড বুকস। তো এখানে আমাদের সব কথা পয়েন্ট হয়ে গেল। এবার আসি কন্ট্রিবিউশন, এটা গেল এক পার্ট, এটা হলো আরেকটা পার্ট। তো চলুন এবার কন্ট্রিবিউশন সম্পর্কে আমরা জেনে নিই। এই যে কন্ট্রিবিউশন বলে আমি এখানে হেডিংও দিয়ে দিয়েছি। তো ফার্স্ট কন্ট্রিবিউশন 1 নম্বর, এখানে আমি ইংলিশে লিখে দিচ্ছি আর বাংলাতে বলবো মানে এটা। ঠিক আছে, ফিলোসফার্স থট, অর্থাৎ দার্শনিক চিন্তা। তো তার দার্শনিক চিন্তায় অবদান ছিল। তো তিনি কি অবদান দিয়েছেন, কি বলেছেন, তো তিনি মনে করতেন সমগ্র বিশ্ব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য জৈব একক। অর্থাৎ তিনি দার্শনিকরা যেভাবে চিন্তা করে সেইভাবে তিনি ভূগোলের বিষয়েও এরকমভাবে দার্শনিক মতামত উপস্থাপন করেছেন। তাকে আবার জার্মান দার্শনিকদের মধ্যে অন্যতম দার্শনিকও বলা হয়। তো নেক্সট কন্ট্রিবিউশন হলো 2 নম্বর, অ্যাবাউট ক্লাইমেটোলজি।
তো 2 নম্বর কি অ্যাবাউট ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ু সম্বন্ধে। তো তিনি জলবায়ু সম্বন্ধে অবদান রেখেছেন। কি করেছেন তিনি? তো তিনি যখন ভ্রমণে গেছেন তখন জলবায়ু পর্যবেক্ষণ অর্থাৎ সমীক্ষার জন্য নানান তিনি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন, যেটা আমি আগেই বলেছি যে কী কী ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করেছেন। তো সেই সব ইনস্ট্রুমেন্টের সাহায্যে তিনি নানান তথ্য সংগ্রহ করেছেন এবং সেই অঞ্চলের নানান জলবায়ু সম্পর্কিত নানান ম্যাপ তৈরি করেছেন। ঠিক আছে, তো এইসব তিনি করেছেন এই অ্যাবাউট ক্লাইমেটোলজি কন্ট্রিবিউশনে। তো তারপর কি 3 নম্বর অ্যাবাউট ভেজিটেশন। অ্যাবাউট ভেজিটেশন অর্থাৎ উদ্ভিদ বিষয়। উদ্ভিদ বিষয় তার অবদান ছিল। তো তিনি কি করেছিলেন? তিনি গেছিলেন আমেরিকা, রাশিয়া, এশিয়া এইসব জায়গায় তিনি ভ্রমণ করে সেখানকার যেসব উদ্ভিদ রয়েছে সেগুলো সেখানে অস্তিত্ব কেন বা কী করে সেখানে অস্তিত্বটা এলো তা তিনি প্রমাণ করে। তারপর তিনি আমাজন অববাহিকায় যান এবং সেখান থেকে প্রায় 1000 প্রজাতির উদ্ভিদ তিনি সংগ্রহ করেন এবং সেটাকে তিনি কিউবাতে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর সে তার উপর পর্যবেক্ষণ করে আর তারপর তিনি 1814 থেকে 1891 সাল পর্যন্ত যে উদ্ভিদের যে গতি প্রকৃতি তার উপর তিনি ম্যাপ পর্যন্ত তৈরি করে ফেলেন। তো সেটাই পরবর্তীকালে বৈজ্ঞানিকদের আরও কাজে দেয়। তো তিনি এইসব কন্ট্রিবিউশন করেছেন তার অ্যাবাউট ভেজিটেশনে। তারপর হলো জিওলজি অ্যান্ড রিলিফ অর্থাৎ ভূতত্ত্ব এবং ভূপ্রকৃতি। তো এই ভূতত্ত্ব এবং ভূপ্রকৃতি সম্বন্ধে তার অবদান কিন্তু উল্লেখযোগ্য। তো তিনি কি করেছিলেন? আমরা প্রথমে জেনেছি যে তিনি আমেরিকা পার্বত্য অঞ্চলে গেছিলেন এবং সেই উচ্চতা অনুযায়ী আমেরিকা পার্বত্য ভূমিকে তিনি 3 ভাগে ভাগ করেছিলেন। সেটা আমি আগে বলে দিয়েছি এবং লিখে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তার বলছি না, সময় নষ্ট করছি না। তো তারপর 5 নম্বর তিনি কি করেছেন? অ্যাবাউট রিজিওনালিজম। তো আঞ্চলিকতাবাদ সম্বন্ধে তার অবদান অনস্বীকার্য, কারণ তিনি 2টি অঞ্চলের মধ্যে নানান তুলনামূলক আলোচনা করেছেন, তাদের সম্পর্ক স্থাপন করেছেন, কীভাবে তার উৎপত্তি, তো এইসব বিষয়ে তিনি নানান পর্যবেক্ষণ করেছেন এবং নানান বইও লিখেছেন। ঠিক আছে, তো তারপরে পয়েন্ট 6 নম্বর কি? ফিল্ড স্টাডি। তো হামবোল্ডের 6 নম্বর কন্ট্রিবিউশন হলো ফিল্ড স্টাডি অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা। তো ক্ষেত্র সমীক্ষাতে আমরা প্রথমে জেনেছি যে তার অবদান কিন্তু অনস্বীকার্য, কারণ তিনি প্রথম জার্মানিতে ফিল্ড স্টাডি ভূগোল ক্ষেত্রে প্রয়োগ করেন, অর্থাৎ নানা সমীক্ষার মাধ্যমে ভূগোলকে উপস্থাপন করেন, যার ফলে তার পরবর্তী শিক্ষার্থী বা পরবর্তী প্রজন্ম নানান ধারণা পেয়ে থাকে। শুধু যে সমীক্ষা করেন তাই নয়, তার সাথে তিনি পর্যবেক্ষণ করে তার থেকে যেসব ক্যালকুলেশন করে অর্থাৎ নানান মানচিত্র উপস্থাপন করেন, তো সেগুলো আমরা পাই তার ফিল্ড স্টাডি কন্ট্রিবিউশনে। ঠিক আছে, তো 7 নম্বর হলো কার্টোগ্রাফিক টেকনিক অর্থাৎ মানচিত্র অঙ্কন। তো মানচিত্র অঙ্কনেও তার অবদান আমি প্রথম থেকেই বলে আসছি। তিনি যেসব জায়গায় পর্যবেক্ষণ করতে যেতেন এবং যে সমীক্ষা করতেন, তারপর সেই সমীক্ষাকে উপস্থাপন করার জন্য তিনি নানান মানচিত্র অঙ্কন করেছিলেন। তো প্রথমেই বলেছি যে 1814 থেকে 1891 সাল পর্যন্ত উদ্ভিদের যে গতি প্রকৃতি তার উপর তিনি মানচিত্র অঙ্কন করেছিলেন। এইভাবে তিনি নানান মানচিত্র অঙ্কন করেছেন। এবার আসি 8 নম্বরে কি? ওয়ার্ল্ড ফিজিক্যাল ডিভিশন অর্থাৎ বিশ্ব প্রাকৃতিক বিভাগ। তিনি বিশ্ব প্রকৃতিকে 3 ভাগে ভাগ করেন, কিন্তু সেই ভাগগুলোর কথা আমরা কোথাও পাইনি। তো এটাই জেনে রাখুন কি 3 ভাগে ভাগ করে এবং প্রকৃতির সাথে নানা স্থানের যে স্থানগত বন্টন, বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক সেগুলো তিনি তুলে ধরেন তার এই কন্ট্রিবিউশনে। ঠিক আছে, তো এবার আসি 9 নম্বর কি? সিস্টেম অ্যানালিসিস অর্থাৎ প্রণালীবদ্ধ বিশ্লেষণ। তো তিনি বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ের উপর পর্যবেক্ষণ করে অর্থাৎ সংগ্রহ করে তিনি প্রণালীবদ্ধ বিশ্লেষণ করেন, অর্থাৎ প্রণালীবদ্ধ ভূগোলে তার অবদান ছিল। তো এরকমভাবে বানিয়ে লিখে দেবেন, এটা তো অত কিছু লেখার নেই সিস্টেম অ্যানালিসিস, কারণ 9 নম্বর পয়েন্ট আমরা চলে এসেছি। তো লাস্ট কি 10 নম্বর পয়েন্ট লিখতে পারো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা দিয়েছিলেন, এইসব পয়েন্টও লেখা যেতে পারে। তো আজকে আমরা এই আলেকজান্ডার ভন হামবোল্ডের এই 10টা কন্ট্রিবিউশন সম্পর্কে জানলাম। আশা করি বোঝাতে পেরেছি, আর না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে আবার যদি অসুবিধা হয়। তো এটা তো এখন 6 সেমিস্টারের ব্যাচ চলছে, আর কিছুদিনের মধ্যে 4th সেমিস্টার, সব সেমিস্টারের ব্যাচ অল্প অল্প করে শুরু করে দেবো। আর জিওগ্রাফি অনার্সের কোন সেমিস্টারে আপনি পড়েন সেটা কমেন্টে অবশ্যই বলবেন, যাতে আমার পরবর্তী ভিডিও বানাতে তারও সুবিধা হবে। ঠিক আছে, তো আপনার জন্য। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।